দেরি কেন করে ফেললেন, এইটা বুঝতে এতটা দেরি কেন করে ফেললেন মোদি অমিত শাহ, যে এ রাজ্যে যেভাবে তারা লোকসভা ভোটের জন্য এগিয়েছিলেন সেইভাবে ঝাঁপালে যে নিচুতলার কর্মীরা মনোবল হারিয়ে ফেলছেন, তারা যে মনোবল পাচ্ছেন না, এটা বুঝতে এতটা দেরি কেন করে ফেললেন? এই আরএসএস বা পর্যবেক্ষকদের রিপোর্টের জন্য অপেক্ষা করে তারপরে তারা জানলেন, নাকি শুভেন্দু অধিকারীর রিপোর্ট যেগুলো দিল্লিতে তিনি এতদিন দেখাতেন সেটার উপর বেশি ভরসা করেছিলেন? দেখো, অবশ্যই শুভেন্দু অধিকারী রিপোর্টের উপর বেশি ভরসা করেছিল এবং শুভেন্দু অধিকারীকেই এ রাজ্যের মুখ করা হয়েছে এবং তিনি সেই মতো একটা লড়াই করছিলেন এবং বিভিন্ন এ রাজ্যের সামগ্রিক রিপোর্ট তিনি তুলে দিচ্ছিলেন অমিত শাহকে। কিন্তু অমিত শাহ যেহেতু এবারে তারা কোনো রিস্ক নিতে চাইছে না, সেহেতু প্রার্থী তালিকা চূড়ান্ত করবে অমিত শাহ, তার দূত ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। এবং এই বিপ্লব কুমার দেব তিনি কি করছেন, প্রত্যেক দিন এ রাজ্যের 5 জন করে প্রত্যেকটা জেলার অচেনা নেতাকে তার নাম্বার থেকে, ব্যক্তিগত নাম্বার থেকে তিনি ফোন করছেন। আচ্ছা, ফোন করে তিনি তার বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন। মানে এতটাই চাপ, মানে অমিত শাহের এতটাই চাপ, এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদব, এবং ভূপেন্দ্র যাদব হট করে কোনো একটা জেলায় চলে যাচ্ছেন এবং কোনো 4-5 জন বা 10 জন নেতাকে ডেকে পাঠাচ্ছেন। তিনি টোটাল অভ্যন্তরীণ রিপোর্ট তারা নিচ্ছেন। এই যে বিপ্লব কুমার দেব হঠাৎ করে প্রত্যেক দিন তিনি বলেছেন অমিত শাহকে যে প্রত্যেক দিন তিনি 5 জন করে জেলা রিপোর্টারকে, নেতাদের ফোন করছেন, তার কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন এবং সেই রিপোর্ট তিনি তৈরি করছেন এবং সেই রিপোর্ট আপনাকে জমা করছি আমি। তো সেক্ষেত্রে তারা যখন সমস্ত দিক দিয়ে দেখেছে যে এখানে যে রিপোর্ট এতদিন অমিতাভ চক্রবর্তী বা সুকান্ত মজুমদার যে রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে, সেই রিপোর্টে অনেক জল পাওয়া গেছে। এই যে বুথ কমিটির তালিকা এবং থেকে শুরু করে যে সাংগঠনিক রিপোর্ট, সেই রিপোর্টের ওপর তারা আর ভরসা করছে না। এবং এই মুহূর্তে অমিত শাহ নিজে বলেছেন যে প্রার্থী তালিকা থেকে এ রাজ্যের প্রচার কোন ইস্যুতে দল লড়াই করবে। এবং আমরা যেটা দেখলাম এবারে সাংবাদিক বৈঠকে, এই যে অনুপ্রবেশের ইস্যুটা একটা বড় হাতিয়ার তিনি করছেন। কেন হাতিয়ার করছেন? যে এ রাজ্যে এখনো পর্যন্ত যেটা অন্য কোনো রাজ্যে হয়নি, কারণ আমরা জানি যে 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর এর কাজ চলছে। একমাত্র পশ্চিমবঙ্গে 58 লক্ষ নাম তো খসড়া তালিকায় বাদ পড়লেন, তাছাড়া 1,36,00,000 নাম সন্দেহজনক ভোটার। তার মানে কি, মানে একটা ন্যারেটিভ সেট করতে চলেছে বিজেপি যে এ রাজ্যে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ আছে, যেটা শুভেন্দু অধিকারীকে যখন আমরা পাল্টা এখন প্রশ্ন করি যে আপনি তো বলেছিলেন 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে, সেটা তো হলো না। বলছে আপনি, তখন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলছেন যে ধৈর্য ধরুন, চূড়ান্ত তালিকা কিন্তু অনেক বাকি আছে। এবং সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কি ইস্যু হবে এবং কোন ইস্যুতে বিজেপি লড়াই করবে, সমস্ত কিছু ঠিক করে দিচ্ছেন অমিত শাহ। একদম, অর্থাৎ বস যেটা বলছেন এখন একেবারে কর্পোরেট অবস্থায় চলে গিয়েছে বঙ্গ বিজেপি। বস যেটা বলছেন সেইটার উপরই কিন্তু নির্ভর করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেভাবে ভোট মেশিন বলা হয় মোদি এবং অমিত শাহকে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এ রাজ্যে ভোট মেশিনারিটা কাজ করছে না, সেটাও কিন্তু একটা বড় বিষয়। যে কেন বারবার চেষ্টা করেও এ রাজ্যে বিজেপির নেতারা বঙ্গবাসীর মন গলাতে পারছেন না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারীকে নিয়ে কোথাও কি একটা অসন্তোষ দানা বাঁধছে আদি বিজেপির নেতাদের? তাই কি এই ধরনের একটা চিত্র উঠে আসছে? তাই কি 2024-এ আসন সংখ্যা কমলো লোকসভায়? কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে রাজ্যের সব থেকে ছোট খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলো কিন্তু শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সংগঠনের কাজটাই করেছিলেন। তাহলে কোথায় সমস্যা হলো? সমস্যা কি কোথাও দলের অন্দর থেকে তৈরি হচ্ছে, নাকি নিচু তলার কর্মীরা যারা একদিন দিলীপ ঘোষের মতো নেতাকে নেতা হিসেবে মেনে এসেছেন, তাদের কোথাও সমস্যা হচ্ছে? তাই কি সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী হাতে হাত মিলিয়ে লড়াই করলেও আশানুরূপ ফলটা হচ্ছে না? সুজয়, দেখো, এই বিষয়টা কিন্তু মানে আরএসএস সবসময় পর্যবেক্ষণ করে। তো সেক্ষেত্রে তারা পর্যবেক্ষণ করে দেখেছে যে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির ত্রুটি আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন থেকে শুরু করে তার যে এই সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে সামাজিক প্রকল্পগুলো, সেগুলো অত্যন্ত জনপ্রিয়। এবং এটা একটা তৃণমূল কংগ্রেস 2011-র পর থেকে এই প্রত্যেকটা সামাজিক প্রকল্পে একটা বড় অংশে পলিটিক্যাল মাইলেজ পাচ্ছে।
এখন দেখার বিষয় যে পাল্টা হিসেবে বিজেপি এবার 2026-এর নির্বাচনে নতুন কি তারা তাদের যে ইশতেহার প্রকাশ করে সেখানে রাজ্যের মানুষকে কি তারা বলে। এবং এই মুহূর্তে তারা বুঝেছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা একটা অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, সেহেতু তারা এই মুহূর্তে বোঝাতে শুরু করছে যে এই টাকা তো জনগণের টাকা। এবং এটাও তিনি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, তিনি বলছে যে বিজেপি অন্যান্য রাজ্যে কিন্তু 3,000 টাকা করে দেয় মহিলাদের, তো এ রাজ্যে বিজেপি সরকারে এলে তৃণমূল কংগ্রেস দিচ্ছে 1,000 টাকা এবং তারা বলছে এটা 100% আমরা এবং কোনো জায়গায় জনসভায় হাত জোর করে বলছে যে আমরা কিন্তু বিজেপি এ রাজ্যে সরকার এলে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার তারা দেবে। এবং এমনকি এটা তুমি যেটা বললে এটা তো দেখেছি যে দিল্লির মতো রাজ্যে যেখানে অরবিন্দ কেজরিওয়াল মানে এত কিছু বিভিন্ন প্রকল্প, বিদ্যুৎ ফ্রি, জল ফ্রি, বাসেতে মহিলাদের ফ্রি, তারপর সেই রাজ্যেও কিন্তু বিজেপি সরকার তৈরি করে। উড়িষ্যায় নবীন পট্টনায়কের মতো মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত জনপ্রিয়, এবং উড়িষ্যাতেও কিন্তু বিজেপি শেষ মুহূর্তে সরকার করেছে। কিন্তু বিহারে তো আমরা যেটা দেখলাম, কিন্তু বাংলায় সেটা সম্ভব হচ্ছে না। সুজয়, কোথাও কি এরকম একটা ব্যাপার কাজ করছে যে শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন ছিলেন তারা তো তখন বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন এবং নিচুতলার কর্মীরা তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছেন, তাই তিনি যখন বিজেপিতে এলেন তখন তার পক্ষে তারা আর যেতে পারছেন না? কোথাও কি সেই দ্বন্দ্বটা কাজ করেছে? অবশ্যই সেই দ্বন্দ্বটা কাজ করেছে, এবং এই মুহূর্তে দলের তরফ থেকেও শুভেন্দু অধিকারীকে কিছু বার্তা দেওয়া হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি ন্যাশনাল লাইব্রেরিতে একটি বৈঠকের মধ্যে তিনি একদম মঞ্চের উঠে তিনি বললেন তিনি 7টা ডিপার্টমেন্টের মিনিস্ট্রি পদ ছেড়ে 5টা ডিপার্টমেন্টের মিনিস্ট্রি এবং তিনি একাধিক ব্যাংকের বিভিন্ন পদের ছেড়ে তিনি এখানে এসছেন। তখন শ্রমিক ভট্টাচার্য পাল্টা তাকে বললেন যে আপনি কিন্তু বিজেপির সঙ্গে একটা সম্পৃক্ত হয়ে গেছে, মানে বিজেপির সঙ্গে আপনি মিশে গেছেন না বলে। তো সেখান থেকে তাকে কিন্তু সব স্তর থেকে একটা বার্তা দেয়া হচ্ছে। এবং এই মুহূর্তে এটা তো মানতেই হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপির সরকার এ রাজ্যে না হয়, শুভেন্দু অধিকারীর কাছে অপশন কি? একদম একদম। তো অনেক কিছু ইকুয়েশন কাজ করছে। না করলে কর্পোরেট কর্তারা কিন্তু এমপ্লয়িদেরকে আর ভালো চোখে সুনজরে দেখেন না, এমনকি দেখেনও না অনেক ক্ষেত্রে। তাহলে শুভেন্দু অধিকারীর কি এটা লাস্ট চান্স? দেখো, রাজনীতিতে অনেক কিছু সম্ভব, মানে সেটা এখন বলার সময়, কিন্তু এটা তো ঠিক শুভেন্দু অধিকারীর কাছে অগ্নি পরীক্ষা। কারণ 2021-এর পর 2026, এবং এবারেও কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু গুরুত্ব